পরবর্তীকালে স্বাধীনতা উত্তরকালে আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রকে হত্যা করেছে এবং সর্বশেষ শেখ হাসিনার আমলে যেইভাবে এই প্রহসনমূলক নির্বাচন হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অত্যাচার নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য জনগণের পক্ষে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে শেখ হাসিনার পলায়নের পর, পতনের পর দেশবাসী আবার নতুন আশায় বুক বেঁধেছে। আমরা গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত হতে দেখতে চাই। আমরা ইতিমধ্যেই প্রফেসর ইউনূস কয়েকটি বিষয় মৌলিক সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের দল বিএনপি থেকে আমরা প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি, দু একটি ছাড়া সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন, একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারেনি। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয়। যেমন ইভিএম এর ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ইভিএম কে আমরা বাদ দিয়েছি কোন আন্দোলনের মাধ্যমে। পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায়, যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন, যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজপতিদের অত্যাচার, নানান ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য একজন ব্যক্তি যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে, তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত, বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। আমার যথেষ্ট বয়স হয়েছে, 81 বছর বয়স, সুতরাং সেদিনের কথা মনে হয়। আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে দলটি, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। যাই হোক, বিচারের ভাগ জনগণের কাছে। গণতন্ত্রের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে, নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে। জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য না। আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে। জনগণ, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণ। জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে, তাহলে দেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? যাই হোক, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে মুক্ত পরিবেশ পেয়েছি। কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রহসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে। বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে ভোট দিতে পারছে না। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
আমাদের দলের নেতা কর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে জীবন উৎসর্গ করেছে, যেভাবে নির্যাতিত হয়েছে, সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি। এশিয়া মহাদেশেও কোন আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেছেন। অভাবনীয় একটি আন্দোলন। এই দেশে যে আবু সাইদের মতো একজন বীর ছাত্র জন্মগ্রহণ করেছে, এটি নিয়ে আমরা আগামী 100 বছর ধরে গর্ববোধ করব। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে, তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি, আমাদের জাগ্রত লড়াকু একটি ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করতে পারে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হেলায় জীবন উৎসর্গ করতে পারে। পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নেই। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল। আমাদের হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। বাঙালি সাহসী জাতি ৭১ সাহস দেখিয়েছে, আবার ২০২৪ সালেও সাহস দেখিয়েছে, এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে, পলায়নে বাধ্য করেছে। সুতরাং আমাদের দেশটিকে অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নও আমরা অ্যাচিভ করতে সক্ষম হব, কারণ আমাদের একটি সবল জনগোষ্ঠী রয়েছে।